Hi, dear student, and good evening to all of you, and welcome to your YouTube channel WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এডুকেটর। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের সেকেন্ড চ্যাপ্টার মেকিং অফ দ্য কনস্টিটিউশন। আমরা অলরেডি ফার্স্ট চ্যাপ্টার আমরা আলোচনা করে ফেলেছি। ফার্স্ট চ্যাপ্টার কি ছিল? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, যেখানে কোম্পানি রুল, ক্রাউন রুল, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 আমরা আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা শুরু করব সেকেন্ড চ্যাপ্টার, এবং সেকেন্ড চ্যাপ্টারের আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিম্যান্ড ফর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইনফরমেশনস, যেটা আমাদের এম লক্ষ্মীকান্ত বইয়ে যে ইনফরমেশনসটা আমাদেরকে দেওয়া হয়েছে। তো তোমরা প্রত্যেকে জানো, যারা এই চ্যানেল ফলো করছো, যারা আমার ভিডিও ফলো করছো, এটার তোমাদেরকে নতুন করে বলার কোনো প্রয়োজন নেই যে আমি এই চ্যানেলে তোমাদের সাথে যে বইয়ের তথ্য নিয়ে আলোচনা করছি, ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত, যে বইটা তোমাদের কাছে একটা অতি পরিচিত, অতি গুরুত্বপূর্ণ একটা বই কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে, যেখানে ফার্স্ট চ্যাপ্টার আমি আলোচনা করে ফেলেছি। আমি আজকে শুরু করব সেকেন্ড চ্যাপ্টার মেকিং অফ দ্য কনস্টিটিউশনস। তাই প্রত্যেককে ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের যে টপিক মেকিং অফ দ্য কনস্টিটিউশনস, এবং যে পার্টটা নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে ডিম্যান্ড ফর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এবং প্রত্যেককে আরও একবার বলি যে তোমরা যেরকম এই চ্যানেলে যেরকম ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের ক্লাস যেরকম তোমরা দেখছো, ভিডিও ফলো করছো, অ্যাজ ওয়েল অ্যাজ আনএকাডেমি লার্নিং অ্যাপ, যে লার্নিং অ্যাপেও আমি ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের ক্লাস নিয়ে থাকি। তো সেই ক্লাস তোমাদের করতে হলে, দেখতে হলে তোমাদের আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করতে হবে তোমাদের স্মার্টফোনে। তো অ্যাপ কী করে ডাউনলোড করবে চিন্তা করার কোনো কারণ নেই। ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে ইজিলি তোমরা অ্যাপ ডাউনলোড করতে পারবে, এবং অ্যাপ ডাউনলোড করে সেখানে লার্নিং অ্যাপে আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি, স্পেশাল ক্লাস, সাবস্ক্রাইব ক্লাস, সেই ক্লাসও তোমরা দেখতে পাবে। সাবস্ক্রাইব ক্লাসের ক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রিপশন নিতে হবে। সাবস্ক্রিপশনস কেন নেবে বা সাবস্ক্রিপশন কিভাবে নেবে সেটা আমি তোমাদের সাথে আলোচনা করব। সাবস্ক্রিপশন নেওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, যে লিঙ্ক থেকে গিয়ে তোমরা ইজিলি সাবস্ক্রিপশনস তোমরা নিতে পারবে এবং সাবস্ক্রাইব ক্লাসগুলো করতে পারবে। আর সাবস্ক্রিপশনস কেন নেবে সেটা আমি অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব, কেন তোমরা সাবস্ক্রিপশনস নেবে। আর সেকেন্ডলি, বিভিন্ন যে পরীক্ষার রেজাল্ট ইতিমধ্যেই পিএসসি পাবলিশড করেছে, পার্ট 1 পরীক্ষার, আইসিডিএস, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, এই প্রত্যেকটা পরীক্ষার পার্ট 2 মানে মেন্সের কোর্স ইতিমধ্যেই আনএকাডেমিতে শুরু হয়ে গিয়েছে। তো এই কোর্সগুলোতে জয়েন করতে হলে তোমাদের অবশ্যই আনএকাডেমির সাবস্ক্রিপশনস নিতে হবে, এবং সাবস্ক্রিপশনস নিয়ে তোমরা এই কোর্সগুলোর যে বেনিফিট, সেই বেনিফিট তোমরা নিতে পারবে। প্রত্যেকটা আইসিডিএস, ক্লার্কশিপ, প্রত্যেকটা ডাব্লিউবিসিএস মেন্স, প্রত্যেকটার কোর্স ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং আরও কোর্স আসতে চলেছে এই সমস্ত এক্সামের ওপর। তো সেই ক্ষেত্রে সাবস্ক্রিপশনস নেওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সাবস্ক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা ইজিলি সাবস্ক্রিপশনস নিতে পারবে। তো জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি, এবং এই যে ইউটিউব চ্যানেল WBPSC, এই ইউটিউব চ্যানেলও তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, এবং অবশ্যই কমেন্ট করবে। যে ভিডিওগুলো আমরা তোমাদের জন্য নিয়ে আসছি সেখানে অবশ্যই কমেন্ট করবে। ভালো লাগলে যেরকম কমেন্ট করবে সেরকম অবশ্যই তোমাদের সাজেশনস, তোমাদের রিকমেন্ডেশনস অল টাইম অলওয়েজ আমরা ওয়েলকাম করি। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, কারণ তোমাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমরা পড়াতে পারছি কি না, তোমাদের যে ডিম্যান্ড, সেই ডিম্যান্ডটাও আমাদেরকে জানতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবে ভিডিওতে, যে তোমাদের সমস্যা, তোমাদের ডিম্যান্ড, এভরিথিং। উই অলওয়েজ টেক কেয়ার ইউর ডিম্যান্ড, ইউর চয়েস। তো চলো আজকে শুরু করা যাক আমাদের ক্লাস।
মেকিং অফ দ্য কনস্টিটিউশন, যেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি, ঠিক আছে, ইন্ডিয়ান পলিটি, এম লক্ষ্মীকান্ত বইয়ের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করছি, মেকিং অফ দ্য কনস্টিটিউশন। এবং যেটা আমরা আলোচনা করব এই সেকেন্ড চ্যাপ্টারের, সেটা হচ্ছে ডিম্যান্ড ফর আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ঠিক আছে, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ডিম্যান্ড ফর আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো আগে একটুখানি বলি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই বিষয়টা কি। আগে প্রথমে এটা আলোচনা করবো তোমাদের সাথে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই বিষয়টা কি। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে সোজা কথায় একটা বডি, যে বডিটা সোজা কথা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। ইন্ডিপেন্ডেন্ট মানে কি, এটা স্বাধীন। এবং এই বডিটার কাজ কি? এই বডিটার কাজ হচ্ছে মেকিং কনস্টিটিউশন, সংবিধান তৈরি। ইন্ডিপেন্ডেন্ট কেন বলছি? কারণ যে বডির ওপর কি থাকবে না, কোনো বিদেশি শক্তির বা কোনো বাইরের শক্তির কি থাকবে না বলো, প্রভাব থাকবে না। যে বডিটা স্বাধীনভাবে কি করবে, একটা দেশের জন্য সংবিধান তৈরি করবে। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সোজা কথায় একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, যার প্রধান কাজ হচ্ছে একটা দেশের জন্য সংবিধান তৈরি করা, একটা দেশের জন্য সংবিধান তৈরি করা। তাহলে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ডিম্যান্ড, সেই ডিম্যান্ডটা আমাদের বুঝতে গেলে কিন্তু আমাদের একটুখানি পিছনের দিকে যেতে হবে। সেই পিছনের দিকটা যদি বলো, আমাদের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, যেটাকে আমরা বলে থাকি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেই আমরা কিন্তু পেয়ে থাকি যে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী, যারা আমাদের ন্যাশনাল লিডার, যারা জাতীয়তাবাদী আন্দোলনগুলোকে যারা পরিচালনা করেছিল, নেতৃত্ব দিয়েছিল, আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি, ইতিহাস পড়ে আমরা এটা বুঝতে পেরেছি যে এই যে সংবিধান সভার যে দাবি, সেই দাবিটা কিন্তু ছিল আমাদের জাতীয়তাবাদী আন্দোলনের একটা মুখ্য দাবি, যে ভারতকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, ভারতীয়দের কি দিতে হবে, আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে, ভারতীয়দের কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স দিতে হবে, স্বরাজ, পূর্ণ স্বরাজ আমাদের দিতে হবে, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। এবং তার পাশাপাশি আমাদের রাইট দিতে হবে যে আমরা আমাদের সংবিধান তৈরি করব। এবং এই যে আমরা আমাদের সংবিধান তৈরি করব, এই সংবিধান তৈরির ক্ষেত্রে কোনো বিদেশি রাষ্ট্রের, কোনো বিদেশি শক্তির কি থাকবে না, কোনো ভূমিকা থাকবে না। খুব সহজভাবে যদি আমি তোমাদেরকে বলি যে ভারতীয়দের সংবিধান ভারতীয়রাই তৈরি করবে, তাহলে ভারতীয়দের দ্বারা তৈরি, ভারতীয়দের দ্বারা তৈরি একটা সংস্থা, একটা বডি, যার ওপর কি করা হবে, সংবিধান তৈরির দায়িত্ব দেওয়া হবে। এবং সেই বডির যারা মেম্বার, তারা সকলেই, প্রত্যেকেই ভারতীয় হবে। এবং ওই সংস্থার ওপর কি থাকবে না, বিদেশি কোনো রাষ্ট্রের, বিদেশি কোনো শক্তির কি থাকবে না বলো, কোনো প্রভাব থাকবে না। তাহলে এই যে আমাদের এই যে দাবি, তাহলে এই দাবিটা কিন্তু আমাদের জাতীয়তাবাদী আন্দোলনের দাবি।
আমাদের স্বাধীনতার দাবি, আমাদের আত্মনিয়ন্ত্রণের দাবি, আমাদের সংবিধানের দাবি। তাহলে আজকে আমি তোমাদের সাথে এই জায়গাটাই আলোচনা করব যে ডিম্যান্ড ফর আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এর ইতিহাসটা আমরা তোমাদের সাথে আলোচনা করব, কিন্তু হ্যাঁ অবশ্যই সেই তথ্যগুলো নিয়েই আলোচনা করব যে তথ্যগুলো আমরা পেয়ে থাকি ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইতে। কারণ এই যে চ্যানেল WBPSC GS 101, এই চ্যানেলে আমি তোমাদের সাথে যে বইয়ের তথ্য নিয়ে আলোচনা করছি সেই বইটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত। তাহলে যে ডিম্যান্ড ফর আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যে তথ্যগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেই তথ্যটা ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ে যে তথ্য দেওয়া হয়েছে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো, আমরা দেখতে পাচ্ছি যে তথ্যটা আমরা পাচ্ছি এই বই থেকে, ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, যেখানে বলা হচ্ছে ইন 1934 that the idea of a constituent assembly আইডিয়া, এটা কিন্তু কেউ আবার ভেবে নিও না যে সংবিধানের আইডিয়া, এটা আবার কেউ ভেবে নিও না যে এই যে ভারতীয়দের সংবিধান ভারতীয়রাই তৈরি করবে, এই আইডিয়াটা না। এখানে তোকে বলে দিচ্ছে যে আইডিয়া অফ আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে কি সংবিধান সবার দাবি। দেখো, ভারতীয়দের সংবিধান ভারতীয়রাই তৈরি করবে, আত্মনিয়ন্ত্রণের দাবি, স্বরাজের দাবি, এগুলো তো বলার অপেক্ষা নেই যেগুলো 1934 আমরা করেছি। তাই বিষয়টাকে গুলিয়ে ফেলো না যে 1934 আমরা প্রথম সংবিধানের দাবি করছি, তা নয়। 1934 আমরা প্রথম আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি করছি, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের দাবি করছি, তা নয়। 1934 কি বলছে? আইডিয়া অফ আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে আইডিয়াটা, যে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, যে বডির ওপর মূল দায়িত্ব দেওয়া হবে একটা দেশের সংবিধান তৈরির, এবং ওই বডিকে ক্ষমতাটা দিবে কি ওই দেশের মানুষ। তাহলে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে আইডিয়া, সেই আইডিয়াটা আমরা কি বলছি যে the idea of a constituent assembly for India was put forward for the first time by M.N. Roy, a pioneer of communist movement in India. তাহলে সংবিধান সভার যে ধারণা, যে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি যে একটা স্বাধীন দেশের জন্য সংবিধান তৈরি করবে, তো এই যে ধারণাটা, এই ধারণাটা প্রথম দিচ্ছেন কে? M.N. রয়, মানবেন্দ্রনাথ রয়, একজন কমিউনিস্ট লিডার। 1920-তে তোমরা প্রত্যেকেই জানো, একটুখানি আমি ইনফরমেশন দিই। 1920 রাশিয়ার তাসখান্দে ইন্টারন্যাশনাল কমিউনিস্ট কনফারেন্স সংগঠিত হয়েছিল, তাসখান্দ। এবং ওই 1920-তে রাশিয়ার তাসখান্দে রেজলিউশন নেওয়া হয়েছিল যে ভারতবর্ষে কি হবে, কমিউনিস্ট পার্টি স্থাপন করা হবে। তো ওই তাসখান্দে ওই কনফারেন্সে উপস্থিত ছিলেন M.N. রয়, এবং যার পরিপ্রেক্ষিতে তোমরা প্রত্যেকে জানো যে 1925-এ ভারতবর্ষে কি হচ্ছে, কমিউনিস্ট পার্টি এস্টাবলিশড হচ্ছে 1925। তাহলে M.N. রয় ভারতবর্ষে কমিউনিস্ট মুভমেন্টের ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তো M.N. রয়ের প্রথম কি করছেন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির হচ্ছে ধারণা তিনি উপস্থাপন করছেন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান সভা, যে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, যে বডিকে তোমার ক্ষমতা দিচ্ছে ভারতীয়রা, এবং যে বডি ভারতীয়দের হয়ে কি করছে, সংবিধান তৈরি করছে। তো মনে রাখবে, আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, নট, এটা কিন্তু এবার কেউ ভেবে নিও না, আমি আবারও বলছি যে এটা ভেবে নিও যে সংবিধানের ধারণা M.N. রয় দিচ্ছে, তা নয়।
যে ভারতীয়দের সংবিধান ভারতীয়রাই তৈরি করবে এই ধারণা প্রথম এম এন রয় দিচ্ছে তা নয়, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান সভা। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। ইন 1934 that idea of a constituent assembly for India was put forward for the first time by M.N. Roy, a pioneer of communist movement in India. Okay, next, second point. In 1935 the Indian National Congress INC for the first time officially demanded a constituent assembly to frame the constitution of India. কি বলছে, 1935 সালে আইএনসি সরকারিভাবে, মানে অফিসিয়ালি যদি আমরা বলি, অফিসিয়ালি মানে সরকারিভাবে কি করছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিমান্ড করছে ভারতের সংবিধান তৈরির জন্য 1935 এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তারপরে কি দেখতে পাচ্ছি আমরা, ইন 1938 জওহরলাল নেহেরু on behalf of INC declared that the constitution of free India must be framed without outside interference by a constituent assembly elected on the basis of adult franchise. তো এখানে আমি একটা তথ্য আমি তোমাদের দিতে চাই। 1936 আইএনসি লখনৌ সেশন, আমি আবারও বলছি 1936 আইএনসি সেশন লখনৌ সেশন। এই সেশনে কংগ্রেস পার্টি কি রেজলিউশন নিচ্ছে? কংগ্রেস পার্টি রেজলিউশন নিচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কংগ্রেস পার্টি রেজলিউশন নিচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কংগ্রেস পার্টি রেজলিউশন নিচ্ছে যে ভারতীয়দের সংবিধান ভারতীয়রাই তৈরি করবে, এবং কংগ্রেস পার্টি এই সেশনে এই রেজলিউশনও নিচ্ছে যে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যারা মেম্বার তারা কি হবে, ভারতীয়দের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হবে। 1936 আইএনসি লখনৌ সেশনস। তাহলে 1936 আইএনসি লখনৌ সেশন, যেখানে কংগ্রেস পার্টি রেজলিউশন নিচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কংগ্রেস পার্টি রেজলিউশন নিচ্ছে যে ভারতীয়দের সংবিধান ভারতীয়রাই তৈরি করবে, আইএনসি রেজলিউশন নিচ্ছে যে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যারা মেম্বার তারা ভারতীয়দের দ্বারা প্রত্যক্ষ ভোটদানের মাধ্যমে নির্বাচিত হবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে দেখো 1938 জওহরলাল নেহেরু ডিক্লেয়ার করছে অন বিহাফ অফ আইএনসি যে দ্য কনস্টিটিউশন অফ ফ্রি ইন্ডিয়া মাস্ট বি ফ্রেমড উইথাউট আউটসাইড ইন্টারফারেন্স। মানে কি, স্বাধীন ভারতের সংবিধান ভারতীয়রাই তৈরি করবে, যে সংবিধান তৈরির ক্ষেত্রে কোনো বিদেশি শক্তির, কোনো বিদেশি রাষ্ট্রের কি থাকবে না, কোনো রকম কোনো ভূমিকা থাকবে না। এবং এই যে সংবিধান, এই সংবিধান তৈরির জন্য কি করা হবে, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হবে, এবং যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হবে সেই অ্যাসেম্বলির যারা মেম্বার তারা কি হবে, ইলেক্টেড হবে অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। তো এই ছিল আমাদের জাতীয়তাবাদী আন্দোলনের মূল দাবি, যে ভারতীয়দের সংবিধান ভারতীয়রাই তৈরি করবে, কোনো বিদেশি শক্তি রাষ্ট্র এসে সংবিধান তৈরি করে দিয়ে যাবে না। এবং এই যে ভারতীয়দের সংবিধান তৈরির জন্য কি করা হবে, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হবে, এবং যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যারা মেম্বার তারা কি হবে, প্রত্যক্ষভাবে ভারতীয়দের ভোটে নির্বাচিত হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ব্রিটিশরা আমাদের এই যে দাবি, এই দাবি কি মেনে নিয়েছিল? এই দাবিকে কি গুরুত্ব দিয়েছিল? তো সেটা আমরা দেখি যে ব্রিটিশদের এখানে কি ভূমিকা ছিল, যে আমাদের যে দাবি, যে সংবিধানের দাবি, ব্রিটিশরা এই দাবিটাকে কিভাবে গুরুত্ব দিয়েছিল বা গুরুত্ব দিয়েছিল কি না,
আমরা সেটা দেখব। তো দেখো ফার্স্ট ইনফরমেশনসটাই আমরা দেখতে পাচ্ছি কি দ্য ডিম্যান্ড মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ডিম্যান্ড, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ডিম্যান্ড, সিএ মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, শর্ট ফর্মে আমি লিখে রাখলাম। The demand was finally accepted the principle by British government in what is known as August of 1940. তাহলে বলছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ডিম্যান্ড সেটা অ্যাকসেপ্টেড হচ্ছে বাই ব্রিটিশ অগস্ট অফ 1940। তো অগস্ট অফ 1940 মানে ভারতীয়দের কিছু কি করা হচ্ছে বলো, কিছু প্রপোজাল দেওয়া হচ্ছে। প্রপোজালটা দিচ্ছে কে? প্রপোজালটা দিচ্ছে সেই সময়ের ভাইসরয় লর্ড লিনলিথগো ভারতীয়দের প্রস্তাব দিচ্ছে। আর কেন 1940তেই কেন দেওয়া হচ্ছে তার কারণটা আর বলার অপেক্ষা রাখে না 1939 দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেটা দরকার সেটা হচ্ছে কি বলো, ভারতীয়দের সমর্থন। তাহলে ভারতীয়দের সমর্থন লাভের আশায়, ভারতীয়দের সমর্থন আদায়ের উদ্দেশ্যে ভারতীয়দের কি করা হচ্ছে, কিছু প্রস্তাব দেওয়া হচ্ছে। তাহলে ভারতীয়রা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের পক্ষ নেওয়ার পক্ষপাতী ছিল না? তো সে জায়গাটা একটুখানি বলে রাখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হচ্ছে তখন ব্রিটিশ গভর্নমেন্ট ঘোষণা করেছিল যে ভারত এই যুদ্ধের অংশ। তো এই ঘোষণা যারা আমাদের জাতীয়তাবাদী আন্দোলনের যারা নেতা তাদের কিন্তু কি করেনি, এই ঘোষণা কিন্তু সন্তুষ্ট করেনি। কেন করেনি? তার কারণটা হচ্ছে এই যে ঘোষণা, ব্রিটিশ গভর্নমেন্টের এই যে ঘোষণা, সেই ঘোষণা কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট ভারতীয় কোনো লিডারদের সাথে আলোচনা না করেই ঘোষণাটা করেছিল। আর তোমরা জানোই যে এই পরিপ্রেক্ষিতে, এই প্রতিবাদ স্বরূপ 1939-এ কংগ্রেস প্রভিন্সিয়াল মিনিস্ট্রি থেকে কি করেছিল, রিজাইন করেছিল। কংগ্রেস এর বিরোধিতা করেছিল যে একটা জাতির সাথে আলোচনা না করে এই যে ঘোষণা, সেই ঘোষণাটা কিন্তু আইনসম্মত নয়। ভারতীয় যারা লিডার, ভারতীয়দের সাথে কোনো রকম আলাপ আলোচনা পরামর্শ না করেই এই যে ঘোষণা যে ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ, এই ঘোষণা যারা ইন্ডিয়ান লিডার তাদের কি করেছিল, তাদেরকে অসন্তুষ্ট করেছিল। এবং সেই পরিপ্রেক্ষিতে ভারতীয়দের সমর্থন লাভের আশায় ভাইসরয় লর্ড লিনলিথগো কি করছে, ভারতীয়দের কিছু প্রস্তাব দিচ্ছে। কিন্তু বলে রাখি অগস্ট অফার was rejected by INC। কেন? কারণ অগস্ট প্রপোজালে কি দেওয়া হচ্ছে, কি প্রপোজ করা হচ্ছে? প্রপোজ করা হচ্ছে ডমিনিয়ন স্ট্যাটাস। ডমিনিয়ন স্ট্যাটাস। কিন্তু আমাদের দাবি কি ছিল? আমাদের দাবি ছিল কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, নট ডমিনিয়ন স্ট্যাটাস। কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। কিন্তু অগস্ট অফারে কি বলেছে? ডমিনিয়ন স্ট্যাটাস। এবং কি বলা হচ্ছে যে হ্যাঁ, ভারতীয়দের সংবিধান তৈরির অধিকার দেওয়া হবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দেওয়া হবে, কিন্তু সবটাই যে ডমিনিয়ন স্ট্যাটাস, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সবটাই হচ্ছে আফটার এন্ড অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ইমিডিয়েট নয়। তো ডমিনিয়ন স্ট্যাটাস তো আমাদের দাবি ছিলই না, আমাদের তো দাবি ছিল কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দাবি সেটা ছিল আমাদের ইমিডিয়েট কি করতে হবে, আমাদের স্বায়ত্ত শাসনের অধিকার দিতে হবে, ইমিডিয়েট আমাদের ইন্টারিম গভর্নমেন্ট দিতে হবে, ইমিডিয়েট আমাদেরকে সংবিধান তৈরির অধিকার দিতে হবে।
Why we wait for যে কখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবে তারপরে আমরা সংবিধানের অধিকার পাবো, স্বায়ত্তশাসন অধিকার পাবো? Why? So that's why August offer rejected by INC, এবং মুসলিম লীগও রিজেক্ট করেছিল অগস্ট অফার। কিন্তু হ্যাঁ, মুসলিম লীগের রিজেকশনের গ্রাউন্ডটা ভিন্ন ছিল, কারণ অগস্ট অফারে পাকিস্তানের কি ছিল না বলো, কোনো রকম কোনো রেজলিউশন ছিল না যে ভারত ভাগ করা হবে এবং দুটো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দেওয়া হবে, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর ইন্ডিয়া, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর পাকিস্তান, এরকম কোনো প্রপোজাল অগস্ট অফারে ছিল না। তো এই কারণে মুসলিম লীগও অগস্ট অফার কি করলো, রিজেক্ট করলো। তো অগস্ট অফার রিজেক্টেড বাই আইএনসি আর মুসলিম লীগ। তাহলে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিমান্ড, সেই ডিমান্ডটা কিন্তু ফাইনালি অ্যাকসেপ্টেড বলতে পারো, বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে আমাদের দাবি, সেই দাবিটাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে প্রথম যদি আমরা বলি সেটা হচ্ছে অগস্ট অফার, কিন্তু রিজেক্টেড অগস্ট অফার। তার কারণটা কি বলুন। তো অগস্ট অফার রিজেক্টেড হওয়ার পর ভারতবর্ষে পাঠানো হচ্ছে 1942-তে স্ট্যাফোর্ড ক্রিপসকে। 1942 Stafford Cripps, a member of cabinet, came to India with a draft proposal of British government on the framing of an independent constitution to be adopted after the World War II. তো অগস্ট অফার রিজেক্টেড হওয়ার পর 1942-তে ক্রিপসকে ভারতবর্ষে পাঠানো হলো। উদ্দেশ্য একটাই, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সমর্থন। কারণ ব্রিটেনের ওপর কি আসছে, চাপ আসছে, ব্রিটেনের ওপর চাপ আসছে, ব্রিটেনের ওপর চাপ আসছে আমেরিকার, ব্রিটেনের ওপর চাপ আসছে রাশিয়ার। তো এই পরিপ্রেক্ষিতে 1942-তে ভারতীয়দের সমর্থন লাভের জন্য, সমর্থন লাভের আশায় কি করা হচ্ছে, ক্রিপসকে ভারতবর্ষে পাঠানো হচ্ছে 1942। ক্রিপসও এসে ভারতীয়দের কি করলো, প্রস্তাব দিল। এবং দেখো এখানেও একই বিষয়, সেই বিষয়টা কি, যে হ্যাঁ, সংবিধান তৈরির অধিকার ভারতীয়দের দেওয়া হবে, কিন্তু আফটার দ্য ওয়ার্ল্ড অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তাহলে স্বাভাবিকভাবেই দেখো অগস্ট অফারেও কিন্তু একই প্রপোজাল, যে ভারতীয়দের সংবিধান তৈরির অধিকার দেওয়া হবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দেওয়া হবে, কিন্তু আফটার এন্ড অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এখানেও একই বিষয়, যে আফটার এন্ড অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ভারতীয়দের সংবিধান তৈরির অধিকার দেওয়া হবে। এবং এই একই কারণে ক্রিপস প্রপোজালও কিন্তু কি হলো, রিজেক্টেড হলো। ক্রিপস প্রপোজালও রিজেক্টেড হলো। এবং গান্ধীজি যে সমালোচনা, যে মন্তব্য ক্রিপস প্রপোজালের ওপর, সেখান থেকে তো পরীক্ষায় আমাদের প্রশ্ন এসেই থাকে, পোস্ট ডেটেড চেক। তাহলে ক্রিপসও যে প্রস্তাব দিল ভারতীয়দেরকে, সেই প্রস্তাব ভারতীয়রা কিন্তু কি করতে পারলো না, সেটাকে স্বীকার করতে পারলো না। কারণ ভারতীয়দের দাবি কি ছিল, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, ইমিডিয়েট। ভারতীয়দের দাবি কি ছিল, যে ইমিডিয়েট কি করতে হবে, ভারতীয়দের সংবিধান তৈরির অধিকার দিতে হবে। তো ক্রিপস প্রপোজালও রিজেক্টেড বাই আইএনসি অ্যান্ড মুসলিম লীগ। হ্যাঁ, মুসলিম লীগ কেন রিজেক্ট করলো, ওই একই গ্রাউন্ড, যে সেপারেট কি করা হলো না বলো, ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির রেকমেন্ডেশনস বা প্রপোজাল ক্রিপসও দিল না, যে সেপারেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর পাকিস্তান, মানে দেশভাগের কোনো প্রপোজাল বা রেকমেন্ডেশন, না অগস্ট অফার না ক্রিপস প্রপোজাল যেখানে দেওয়া হয়েছিল। তার জন্য অগস্ট এবং ক্রিপস প্রপোজাল both are rejected by INC। তো দেখো সেটা বলেই দেওয়া হচ্ছে, the Cripps proposal were rejected by Muslim League which wanted India to be divided into autonomous state with two separate constituent assembly। তো এই যে মুসলিম লীগের এই যে দাবি, যে ভারত ভাগ করা হবে, ভারতকে ভাগ করতে হবে এবং ভাগ করে দুটো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিতে হবে, একটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর ইন্ডিয়া, একটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর পাকিস্তান। তো মুসলিম লীগের এই যে ডিমান্ড, এই ডিমান্ড অগস্ট অফারেও
ছিল না, ক্রিপস প্রপোজালও ছিল না। তার জন্যই মুসলিম লীগ অগস্ট অফার এবং ক্রিপ প্রপোজাল দুটোই কি করেছিল, রিজেক্ট করেছিল। এরপর তোমরা প্রত্যেকে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, ব্রিটেনের রাজনৈতিক পরিবর্তনও হলো, কনজারভেটিভ পার্টির জায়গায় লেবার পার্টির সরকার এলো, প্রধানমন্ত্রী হলেন ক্লিমেন্ট এটলি। আর ক্লিমেন্ট এটলি প্রধানমন্ত্রী হয়েই ব্রিটিশ পার্লামেন্টে ঘোষণা করলেন, কি ঘোষণা করলেন? ঘোষণা করলেন যে 30শে জুন 1948 সালের মধ্যে ভারতবর্ষে কি হবে, ব্রিটিশ শাসনের এন্ড। একদম ডেডলাইন তিনি দিয়ে দিলেন 30শে জুন, এর মধ্যে ভারতবর্ষে কি হবে, ব্রিটিশ শাসনের অবসান হবে। এই দিনের মধ্যে ভারতীয়দের হাতে কি করা হবে, ক্ষমতা হস্তান্তর করা হবে। তাহলে ক্ষমতা হস্তান্তর করাটা তো আর এরকম বিষয় নয় যে একদিন এলাম তারপরের দিন ক্ষমতা বুঝিয়ে দিয়ে চলে গেলাম, তা নয়। আর একটা বাড়তি সমস্যা, সেই বাড়তি সমস্যাটা কি, যে ভারতের ভবিষ্যৎ কি হবে, ভারত ইউনাইটেড থাকবে না ডিভাইডেড হবে। তাহলে যদি ইউনাইটেড থাকে তাহলে সেইভাবে ক্ষমতা হস্তান্তর, যদি ডিভাইডেড হয় তাহলে সেইভাবে ক্ষমতা হস্তান্তর। তাহলে এই ক্ষমতা হস্তান্তরটা কিভাবে হবে, ভারতের ভবিষ্যৎ কি হবে, এবং ওই যে ডেডলাইন যে 30শে জুন 1948 সালের মধ্যেই কি হবে, ভারতে ব্রিটিশ শাসনের অবসান হবে। যাই হোক, ভারত ইউনাইটেড থাকুক ডিভাইডেড থাকুক, ক্ষমতা হস্তান্তরের যে বিষয়টা সেটা 30শে জুন 1948 সালের মধ্যে কি হবে, কমপ্লিট করতে হবে। ওই ডেটের পর আর একদিনও কি থাকবে না, ব্রিটিশদের কোনো রকম কোনো ইন্টারফারেন্স ভারতবর্ষের প্রশাসনের ক্ষেত্রে থাকবে না। তাহলে এই যে ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি, সেই পরিপ্রেক্ষিতে কি করা হচ্ছে, ক্যাবিনেট মিশনকে ভারতবর্ষে পাঠানো হচ্ছে 1946। ক্যাবিনেট মিশন কেম টু ইন্ডিয়া 1946। কি দায়িত্ব নিয়ে হয়েছে, পাওয়ার ট্রান্সফার কিভাবে। তো দেখো কি বলছে, while it rejected the idea of two constituent assembly, it put forth a scheme for the constituent assembly which more or less satisfied the Muslim League. তাহলে ফাইনালি ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এলো 1946-এ। ক্যাবিনেট মিশন কেম টু ইন্ডিয়া 1946। তিনজন মেম্বার ছিলেন, স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার অ্যান্ড পেথিক লরেন্স। পেথিক লরেন্স চেয়ারম্যান ছিলেন। তো ক্যাবিনেট মিশন আইএনসি, মুসলিম লীগ দুটো রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করলো, আলোচনা করলো। আইএনসির তো ডিমান্ড ইন্ডিয়া ডিভাইডেড করা যাবে না, মুসলিম লীগের ডিমান্ড ইন্ডিয়া ডিভাইডেড করতে হবে। তো ক্যাবিনেট মিশন যেটা রেকমেন্ড করেছিল, ক্যাবিনেট মিশন কিন্তু রেকমেন্ড করেছিল ইউনিয়ন অফ ইন্ডিয়া। ক্যাবিনেট মিশনও কিন্তু রেকমেন্ড করলো না, মানে ক্যাবিনেট মিশন রেকমেন্ডেশনও কিন্তু আমরা পেলাম না যে ভারত ভাগের কোনো রেকমেন্ডেশনস। তো ক্যাবিনেট মিশন যেটা রেকমেন্ড করলো সেটা কিন্তু কি বলে, ইউনিয়ন অফ ইন্ডিয়া, এবং এই ইউনিয়ন অফ ইন্ডিয়ার জন্য কি হবে, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ হবে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কম্পোজিশন কি হবে না হবে সমস্ত কিছুই ঠিক করলো ক্যাবিনেট মিশন। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কম্পোজিশন। তো ফাইনালি ক্যাবিনেট মিশনের রেকমেন্ডেশনে we got Constituent Assembly 1946. কিন্তু আমরা এটা বলতে পারি না যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সমস্ত রেকমেন্ডেশনই যে আইএনসি এবং মুসলিম লীগ অ্যাকসেপ্ট করেছিল, আমরা কিন্তু এটা বলতে পারি না। মুসলিম লীগ ক্যাবিনেট মিশনকে রিজেক্ট করছে, তার কারণটা তো বুঝতেই পারছো যে ক্যাবিনেট মিশনেও রেকমেন্ড করা হয়নি কি বলে ডিভাইডেড ইন্ডিয়া। দেখতেই পাচ্ছ যে ক্যাবিনেট মিশন রেকমেন্ড করছে কি, ইউনিয়ন অফ ইন্ডিয়া। আবার কংগ্রেসও যে কনস্টিটিউয়েন্ট ক্যাবিনেট মিশন সমস্ত রেকমেন্ডেশনস যে অ্যাকসেপ্ট করেছিল তা নয়। যেরকম একটা বলে রাখি, ক্যাবিনেট মিশনের একটা রেকমেন্ডেশনস ছিল যে রেসিডিউয়ারি পাওয়ার দেওয়া হবে প্রভিন্সকে।
তো রেসিডিউরি পাওয়ার যে প্রভিন্সকে দেওয়া হবে এটা কংগ্রেস কিন্তু কি করেনি, এটাকে কংগ্রেস মানতে পারেনি, কারণ কংগ্রেসের যা ডিমান্ড ছিল সেটা স্ট্রং সেন্টার। কারণ প্রভিন্সগুলোর হাতে যদি বেশি ক্ষমতা যদি চলে যায় তাহলে প্রভিন্সগুলো কি হতে পারে বলো, বেরিয়ে যেতে পারে। এবং প্রভিন্সগুলোকে কি করা হয়েছিল বলো, গ্রুপ করা হয়েছিল। তাহলে এই যে গ্রুপিং, প্রভিন্সগুলোকে নিয়ে গ্রুপ, এই যে বিষয়গুলো যেগুলো কিন্তু আইএনসি কি করেনি, অ্যাকসেপ্ট করেনি। হ্যাঁ, আইএনসি কি অ্যাকসেপ্ট করলো, আইএনসি অ্যাকসেপ্ট করলো এই যে ইউনিয়ন অফ ইন্ডিয়া, ইন্ডিয়া ডিভাইডেড হবে না, এবং এই অখণ্ড ভারতের জন্য একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং একটা ইন্টারিম গভর্নমেন্ট, এই বিষয়গুলো আইএনসি কি করেছিল, অ্যাকসেপ্ট করেছিল। তো ফাইনালি উই গট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আমাদের এতদিনের যে আন্দোলন, আমাদের এতদিনের যে দাবি যে ভারতীয়দের সংবিধান তৈরির অধিকার দিতে হবে, কিন্তু ওই যে একটুখানি মনে করার চেষ্টা করো যে আইএনসির যে দাবি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যারা মেম্বার তারা ডিরেক্টলি ইলেক্টেড হবে ভারতীয়দের দ্বারা অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে কম্পোজিশন, তার ইলেকশন, এটা ক্যাবিনেট মিশন কি রেকমেন্ড করেছিল। আমরা নেক্সট দিন আলোচনা করব কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কম্পোজিশন নিয়ে। So finally we got our constituent assembly on the recommendation of cabinet mission. তিনজন সদস্য ছিল, পেথিক লরেন্স, এভি আলেকজান্ডার, স্ট্যাফোর্ড ক্রিপস। পেথিক লরেন্স ছিলেন হচ্ছে চেয়ারম্যান। তো ক্যাবিনেট মিশন রেকমেন্ডেশনে ফাইনালি আমরা কি পেলাম, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ওকে, তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব কম্পোজিশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো আবারও সবাইকে বলবো যে এই যে চ্যানেল WBPSC GS 101, এই চ্যানেল যেরকম তোমরা সাবস্ক্রাইব করছো, লাইক করছো, শেয়ার করছো, অ্যাজ ওয়েল অ্যাজ আনএকাডেমির লার্নিং অ্যাপ, যে লার্নিং অ্যাপেও আমরা ক্লাস নিয়ে থাকি, এই লার্নিং অ্যাপ ডাউনলোড করেও তোমরা আমাদের ক্লাস দেখতে পাবে, স্পেশাল ক্লাস এবং সাবস্ক্রাইব ক্লাস। কিন্তু সাবস্ক্রাইব ক্লাসের ক্ষেত্রে একটা সাবস্ক্রিপশনের বিষয় রয়েছে। আর সাবস্ক্রিপশনস কেন নিবে, দ্যাট ইজ দ্য রিজন যে যেখানে তুমি তোমার পড়াশোনা কি করতে পারবে, ঠিক করতে পারবে, তুমি তোমার কোর্স চুজ করতে পারবে, তুমি তোমার ব্যাচ চুজ করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইউ চুজ ইউর এডুকেটর, টিচার। ডাউট ক্লিয়ারিং সেশন, টেস্ট সিরিজ, কুইজ, প্র্যাকটিস সেশন। সাবস্ক্রাইব যারা স্টুডেন্ট প্লাস যারা লার্নার, তাদের জন্য এই মুহূর্তে WBPSCর নতুন ফিচার্স প্র্যাকটিস সেশন। এবং প্র্যাকটিস সেশন মানে এটা নয় যে তুমি কতগুলো প্রশ্ন ঠিক করলে, ভুল করলে, অ্যাজ ওয়েল অ্যাজ কেন ভুল হলো, তোমার উত্তরটা কেন ভুল হলো সেটার এক্সপ্লেনেশনও থাকছে। তাই শুধুমাত্র প্রশ্ন উত্তর সমাধান নয়, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপ্লেনেশনস যে কেন এই উত্তরটা। সো দিস বেনিফিট তোমরা পেয়ে যাবে ইফ ইউ টেক আনএকাডেমি সাবস্ক্রিপশনস। তোমাদের ডাউট ক্লিয়ারিং, লাইভ ক্লাসে তোমরা তোমাদের ডাউট সলভ করতে পারো, রিয়েল টাইম টিচার ইন্টারাকশনস, লাইভ ভিডিওস। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেক সময় আমাদের কিছু ব্যস্ততার কারণে আমাদের ক্লাস মিস হয়ে যায়, তো সেটা নিয়ে আমরা টেনশন থাকি যে ক্লাস মিস হয়ে গেল, তাহলে ওই যে চ্যাপ্টারটা, ওই যে টপিকটা, সেটা আমি কি করে আমি মেক আপ করবো, আমি ওই টপিকের উপর ক্লাসটা পাবো কি না। ডোন্ট ওয়ারি, এখানে এসব নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তোমার যদি কোনোদিন কোনো ব্যস্ততার কারণে যদি ক্লাস মিস হয়ে যায়, তুমি সেই ক্লাসটা রেকর্ডেড দেখে নিতে পারবে। তুমি যখন অফলাইনে ক্লাস করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি অনলাইনেও ক্লাস করতে পারবে, লাইভ ক্লাস। তাই কোনো দিন যদি লাইভ ক্লাস মিস হয়ে যায়, ভয় পাওয়ার কোনো কারণ নেই, রেকর্ডেড ভিডিও ওই ক্লাসেরই থাকে, তোমরা দেখে নিতে পারবে। আর তার থেকেও বড় কথা যে এই যে অনেক সময় আমরা দেখা যাচ্ছে যেখানে পড়তে যাই বাড়ি থেকে অনেকটা দূর, জার্নিতে দেখা যাচ্ছে 2 ঘন্টা বেরিয়ে যায়, 3 ঘন্টা বেরিয়ে যায়। তো এই যে 2-3 ঘন্টা তুমি তোমার জার্নিতে কি করছো, ইনভেস্ট করছো, আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো, আনএকাডেমি সাবস্ক্রিপশনস নাও। এই 3 ঘন্টাটা তোমাকে জার্নির জন্য তোমাকে কি করতে হবে না, মিসইউজ করতে হবে না। তোমার ডে টাইমের এই 3 ঘন্টাটা তুমি তোমার পড়াশোনাতে দাও।
তুমি তোমার রুটিন ঠিক করো যে তুমি কখন কোন ক্লাসটা করবে। সো দিস বেনিফিট, যে বেনিফিটগুলো তোমরা পেয়ে যাবে আনএকাডেমির এই প্ল্যাটফর্মে। আর কিভাবে সাবস্ক্রিপশনস নেবে, এই যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সাবস্ক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে, যে লিঙ্কে গিয়ে তোমরা ইজিলি সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারবে। আর সাবস্ক্রিপশনের এটা হচ্ছে প্ল্যান 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার অ্যান্ড 2 ইয়ার। আর অবশ্যই আনএকাডেমি রেকমেন্ড করে আইদার ইন টেক 1 ইয়ার অর 2 ইয়ার, বিকজ কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের একটা টাইম আমাদেরকে দিতে হবে। সো ইউ আইদার টেক 1 ইয়ার অর 2 ইয়ার। আর তার পাশাপাশি WBPSC GS 101, দিস ইজ ইয়োর চ্যানেল। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই টপিকটা হচ্ছে কম্পোজিশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কম্পোজিশন নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।